আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি তাসিন আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে প্রথম বর্ষে। আজকে আমি হিসাব বিজ্ঞান লেকচার 1 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হিসাব বিজ্ঞান লেকচার 1-এ যেসব জিনিস আলোচনা করা হয়েছে তার মধ্যে হিসাব বিজ্ঞান কি, প্রথম গ্রন্থ এবং গ্রন্থাকার, হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, ব্যবহারকারী, ভিত্তি, লেনদেন এবং তার শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো প্রথম স্লাইডটি দেখে আসা যাক। প্রথম স্লাইডে আমরা দেখব হিসাব বিজ্ঞান কি, প্রথম গ্রন্থ এবং গ্রন্থাকার। আচ্ছা, হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞান শব্দটিকে যদি আমরা বিভক্ত করি তাহলে যেখানে দুটি জিনিস পাবো, একটি হচ্ছে হিসাব, একটি হচ্ছে বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের জানা দরকার হিসাব বলতে আমরা কী বুঝি এবং বিজ্ঞান বলতে আমরা কী বুঝি। হিসাবের আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু গণনা করা, অর্থাৎ কোনো কিছু গণনা করাকে আমরা কি বলি, হিসাব বলি। অপরদিকে বিজ্ঞান বলতে বোঝানো হয় যে কোনো একটা বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানকেই বোঝানো হয়। তাহলে হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের হিসাব বিজ্ঞান। এবার আমরা দেখব হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যে সকল আর্থিক লেনদেন সংঘটিত হয় ওই লেনদেনগুলো প্রথমে শনাক্তকরণ, দেন বিশ্লেষণ, তারপর লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ করে আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত, বিশ্লেষণ ও ব্যাখ্যা করে আগ্রহী ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় আর্থিক তথ্য সরবরাহ করা, যাতে তারা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, প্রথমে আমরা এখানে শনাক্ত নিচে দাগ দিয়েছি, অর্থাৎ একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির যে সকল আর্থিক লেনদেন সংঘটিত হয় অবশ্যই লেনদেনটিকে আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তারপর সেই লেনদেনগুলোকে প্রথমে আমরা কী করছি, শনাক্তকরণ করছি, তারপর বিশ্লেষণ করছি, অর্থাৎ লেনদেনের যে হিসাবটা সেটি ডেবিট নাকি ক্রেডিট সেটা আমরা বিশ্লেষণ করছি, তারপর লিপিবদ্ধকরণ অর্থাৎ জাবেদাভুক্তকরণ করছি, তারপর শ্রেণীবিন্যাসকরণ মানে খতিয়ানভুক্তকরণ, তারপর সংক্ষিপ্তকরণ বলতে বোঝানো হয় রেওয়ামিল। তাহলে প্রথমে আমরা হিসাবগুলোকে শনাক্তকরণ করছি, সেগুলোকে ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করছি, তারপর জাবেদভুক্তকরণ করছি, তারপর খতিয়ানভুক্তকরণ এবং সর্বশেষে রেওয়ামিল প্রস্তুতকরণ করে আমরা আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করছি। এরপরে আর্থিক বিবরণীকে আমরা বিশ্লেষণ ব্যাখ্যা করে আগ্রহী ব্যবহারকারীদেরকে একটা প্রয়োজনীয় তথ্য দিচ্ছি, যাতে তারা সঠিকভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এক নজরে আমরা দেখব, প্রথমত হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা এবং ধারাবাহিক প্রক্রিয়া, যার মধ্যে আর্থিক তথ্য শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, সরবরাহকরণ অন্তর্ভুক্ত। হিসাব বিজ্ঞানকে কেন ধারাবাহিক প্রক্রিয়া বলা হয় এটি একটু জানা দরকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, আমরা যখন হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা পড়ে এসেছি তখন কিন্তু দেখেছি যে প্রথমত কী করতে হয়, লেনদেনগুলোকে শনাক্তকরণ করতে হয়, তারপর লিপিবদ্ধকরণ করতে হয়, তারপর শ্রেণীবিন্যাসকরণ করতে হয়, তারপরে সংক্ষিপ্তকরণ করতে হয়, অর্থাৎ প্রত্যেকটি কাজ ধারাবাহিকভাবে সম্পূর্ণ হয়, অর্থাৎ একটা সার্কেল মেইনটেইন করে চলে। এই জন্য আমরা হিসাব বিজ্ঞানকে বলি যে এখানে হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া মেনে চলে। 2 নম্বর হচ্ছে এটি কারবারি সত্তার একটা অর্থনৈতিক তথ্যের সাথে জড়িত। 3 নম্বর আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি তথ্য প্রদান করে। আচ্ছা, এবার আমরা দেখব প্রথম গ্রন্থ। হিসাব বিজ্ঞানের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে সুম্মা দে অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনে অ্যাড প্রপোর্শনালিটি। গ্রন্থটি 1494 সালে প্রকাশিত হয়। এখানে একটু স্লাইডে ভুল আছে, 1494 সালে প্রকাশিত হয়। স্থান ইতালি এবং তার ভাষা ছিল ইতালীয়। গণিতের উপর মূলত 5টি অংশে বইটি বিভক্ত ছিল, যার তৃতীয় খণ্ডে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। জাবেদা এবং খতিয়ান সংরক্ষণের উপায় লিপিবদ্ধ ছিল বইটিতে। পাশাপাশি গ্রন্থটিতে হিসাব রক্ষণের উপর 36টি অধ্যায় ছিল, যেগুলো একত্রিত নাম ছিল দি কম্পিটিউস অ্যাট স্ক্রিপ্টোরিস। এবার দেখব গ্রন্থাগার। হিসাব বিজ্ঞানের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম আমরা দেখলাম যে সুম্মা দে অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শন অ্যাট প্রপোর্শনালিটি। গ্রন্থটির গ্রন্থাগার হচ্ছেন লুকা প্যাসিওলি, যাকে আমরা হিসাব বিজ্ঞানের জনক নামেও চিনে থাকি। তিনি ইতালীয় নাগরিক। তার জন্মসাল 1445 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1517 সালে। মোট জীবিত ছিলেন তিনি 72 বছর। তার পেশা ছিলেন তিনি গণিত শাস্ত্রবিদ, পাশাপাশি একজন পাদ্রী, অথবা তিনি একজন ধর্মযাজক ছিলেন। তার জন্মস্থানের নাম ছিল বর্গো সান্তো সেপলক্রো টুস্কানি। তার জন্মস্থানের নাম অনুসারে তাকে লুকা দি বর্গো নামও ডাকা হতো। লুকা প্যাসিওলি পুরো নাম ছিল ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি। এবার আমরা দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া মূলত 3 প্রকার। একটি হচ্ছে লেনদেন শনাক্তকরণ, একটি হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ এবং আরেকটি হচ্ছে তথ্য সরবরাহকরণ।
হিসাব বিজ্ঞানের যদি প্রশ্ন করা হয় যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি, তাহলে আমরা অ্যান্সার করব হচ্ছে লেনদেন শনাক্তকরণ অথবা চিহ্নিতকরণ। যদি প্রশ্ন করা হয় যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কি, আমরা বলবো তথ্য সরবরাহকরণ। এবার লিপিবদ্ধকরণ যে ধাপটি আছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার, এই লিপিবদ্ধকরণ ধাপকে আবার আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি। প্রথমটি হচ্ছে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানভুক্তকরণ। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, তখন আমার বলবো লেনদেন বিশ্লেষণ। যদি বলা হয় যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি, তখন আমার বলবো খতিয়ানভুক্তকরণ। আমরা কখনোই বলবো না যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। আমরা কখনোই বলবো না যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ। লেনদেন বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি, এটা আমরা পরের স্লাইড দেখছি। লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ, এই তিনটির সমন্বয়ে গঠিত হয় আমার হিসাব রক্ষণ। এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া এবং হিসাব বিজ্ঞান একই কিনা। লেনদেন বিশ্লেষণ, যেটি আমার লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ ছিল। লেনদেন বিশ্লেষণ বলতে বোঝানো হয় লেনদেনের সাথে জড়িত পক্ষের ধরন নির্ধারণ করা, অর্থাৎ এটি ডেবিট নাকি ক্রেডিট অথবা এটি সম্পদ নাকি দায়, এরকম ধরন নির্ধারণ করা। তারপর সেটি বৃদ্ধি বা হ্রাস নির্ণয় করতে হবে এবং বৃদ্ধি বা হ্রাসকে ডেবিট এবং ক্রেডিটে রূপান্তর করতে হবে। আমরা জানি যে আমাদের হিসাব হচ্ছে টোটাল 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। যখন আমরা বৃদ্ধি বা হ্রাসকে ডেবিট এবং ক্রেডিট রূপান্তর করব, তখন আমাকে এই হিসাব 5টি মাথায় রাখতে হবে। এবং আমরা জানি যে একটি সম্পদ যদি বৃদ্ধি পায়, একটি সম্পদ বৃদ্ধি পেলে সেটি ডেবিট হয়, এবং সম্পদ যদি হ্রাস পায় তবে সেটি ক্রেডিট হয়। ঠিক একইভাবে যদি আমাদের দায় বৃদ্ধি পায় তাহলে সেটি কি হচ্ছে ক্রেডিট, যদি দায় হ্রাস পায় সেটি হচ্ছে ডেবিট। যদি আয় বৃদ্ধি পায় সেটি হচ্ছে ক্রেডিট, আয় হ্রাস পায় সেটি হচ্ছে ডেবিট। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় সেটি ডেবিট, যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সেটি ক্রেডিট, যদি হ্রাস পায় তাহলে ডেবিট। এবং সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে ব্যয়। ব্যয় যদি বৃদ্ধি পায় সেটি ডেবিট এবং যদি হ্রাস পায় সেটি ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, আরেকটি হচ্ছে প্রধান বা মূল উদ্দেশ্য। যখন আমাকে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য বা প্রাথমিক উদ্দেশ্য জানতে চাবে, তখন এই দুটোর মাঝে কিছু বেসিক পার্থক্য আছে, সেটি আমাকে জানতে হবে। তো চলো আমরা দেখে নেই হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্যটা কি। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এমন সকল ঘটনা চিহ্নিতকরণ করা এবং তা হিসেবের বইতে লিপিবদ্ধকরণ করা। হিসেবের বই বলতে আমরা বুঝি জাবেদা, অর্থাৎ প্রতিষ্ঠানের যে সকল আর্থিক ঘটনা আছে সেগুলোকে প্রথমে চিহ্নিতকরণ করতে হবে এবং সেগুলোকে হিসেবের বইতে অর্থাৎ জাবেদাতে লিপিবদ্ধকরণ করতে হবে। সেটি হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। এবার আমরা আসবো হিসাব বিজ্ঞানের প্রধান বা মূল উদ্দেশ্য কি। হিসাব বিজ্ঞানের প্রধান বা মূল উদ্দেশ্য হচ্ছে আগ্রহী ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা। আমরা আগ্রহী ব্যবহারকারী যে তথ্য সরবরাহ করছি এটির কারণ কি? কারণ হচ্ছে এই তথ্যের মাধ্যমে তারা বুঝতে পারবে যে আদৌ আমার ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা উচিত কি উচিত না। এবার আমরা দেখব হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কিছু উপাদান আছে। উপাদানের মধ্যে একটা মূল উপাদান আছে এবং আরেকটি হচ্ছে আউটপুট আছে। হিসাব বিজ্ঞান উপাদানকে আমরা সেই হিসাবে দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে ইনপুট বা হচ্ছে মূল উপাদান, আরেকটি হচ্ছে আউটপুট বা হচ্ছে প্রদত্ত তথ্য। হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট হচ্ছে লেনদেন। যেখানে হিসাব বিজ্ঞানের কথা আসবে সেখানে লেনদেন আসবে, কারণ লেনদেন ছাড়া হিসাব বিজ্ঞানকে কল্পনা করা যায় না। ঠিক একইভাবে হিসাব বিজ্ঞান যখন আমরা করব তখন সেখানে লেনদেনের যে পক্ষপাতিত্ব সেটা প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাই। এবার দেখব হিসাব বিজ্ঞান আউটপুট কি। হিসাব বিজ্ঞান আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী, যেখানে আমরা আয় এবং ব্যয় নিয়ে আলোচনা করি, অর্থাৎ আমার বছর শেষে কতটুকু প্রফিট বা লস হইলো সেটা আমরা জানতে পারবো এই আর্থিক বিবরণীর মাধ্যমে। তো আমরা বলতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা যে হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে লেনদেন এবং আউটপুট বা প্রদত্ত তথ্য হচ্ছে আর্থিক বিবরণী। এবার লেকচার সম্পর্কিত আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। দেখো, প্রথমে বলা আছে যে কোনটি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, যেটি আমরা একটু আগে পড়ে আসলাম যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। প্রথমে বলা আছে যে সকল লেনদেন সঠিকভাবে রেকর্ড করা, না, কখনোই না, কারণ আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য পড়ে আসছি তথ্য সর্বক্ষণ করা। কখনের লেনদেন সঠিকভাবে রেকর্ড করা, প্রতিষ্ঠানের নগদ অবস্থার সম্পর্কে তথ্য জানা এবং প্রতিষ্ঠানের লাভজনক দফার সময় চিহ্নিত করা, এটি আমরা পড়ে আসি নাই। তার মানে কি যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা।
দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে তিনটি ভাগে বিভক্ত করেছিলাম। প্রথম ধাপটি ছিল লেনদেন বিশ্লেষণ, দ্বিতীয় ধাপটি ছিল জাবেদাভুক্তকরণ, তৃতীয় ধাপটি ছিল খতিয়ানভুক্তকরণ অথবা স্থানান্তরকরণ। দেখো এখানে প্রথমত বলা হয়েছে ক নম্বরে যে স্থানান্তরকরণ। আমরা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ জেনেছি হচ্ছে বিশ্লেষণ করা। সো এখানে প্রথম স্থানান্তরকরণ দেওয়া আছে, তার মানে এটি হচ্ছে না। দ্বিতীয়ত বলা হচ্ছে জাবেদাভুক্তকরণ বা জাবেদাকরণ, কিন্তু এটা হচ্ছে না, কারণ আমরা জানি লিপিবদ্ধকরণের প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ করা। ঘ নম্বরে বলা হয়েছে জাবেদাকরণ, যেটি হচ্ছে না। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং স্থানান্তরকরণ বা খতিয়ানভুক্তকরণ। তৃতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান কোনটি? হিসাব বিজ্ঞানের মূল উপাদান কোনটি? আমরা একটু আগে পড়ে আসছি। হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে লেনদেন, জাবেদাও হবে না, খতিয়ানও হবে না, রেওয়ামিলও হবে না। চতুর্থ নম্বর প্রশ্নে বলা হয়েছে লিপিবদ্ধকরণের তৃতীয় ধাপ কোনটি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলেছিলাম যদি আমাদের প্রশ্ন করা হয় যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি, লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি, এই ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। দেখো আমাকে বলেছি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি, আমাকে কিন্তু বলা হয় নাই যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি। যদি আমাকে বলতো যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি, তখন আমি বলতাম তথ্য সরবরাহকরণ, তখন বলতাম তথ্য সরবরাহকরণ। কিন্তু আমাকে যেহেতু বলেছে যে হচ্ছে লিপিবদ্ধকরণের তৃতীয় ধাপ কোনটি, তখন তথ্য সরবরাহকরণ আমার অ্যান্সার হবে না, তখন অ্যান্সার হচ্ছে আমার স্থানান্তরকরণ অর্থাৎ খতিয়ানভুক্তকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই লেকচার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া ও হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য কী? আমরা দেখলাম যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াকে তিনটি ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে শনাক্তকরণ, একটি হচ্ছে লিপিবদ্ধকরণ, একটি হচ্ছে তথ্য সরবরাহকরণ। এবং এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার যে মাঝের ধাপ হচ্ছে লিপিবদ্ধকরণ। এই লিপিবদ্ধকরণ ধাপের যে তিনটি ভাগ আছে, প্রথমটি হচ্ছে বিশ্লেষণ, দ্বিতীয়টি হচ্ছে জাবেদাভুক্তকরণ এবং তৃতীয়টি হচ্ছে স্থানান্তরকরণ অথবা খতিয়ানভুক্তকরণ। এই তিনটি ধাপের সমন্বয়ে গঠিত হয় লিপিবদ্ধকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হচ্ছে শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণের একটি সামগ্রিক প্রক্রিয়া। আবার হিসাব সংরক্ষণ হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মাঝে যে ধাপ লিপিবদ্ধকরণ, সেটির তিনটির কার্যক্রমে সমন্বিত প্রক্রিয়া। তাহলে আমরা এখানে অবশ্যই একটি কি দেখতে পাচ্ছি, পার্থক্য দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ টোটালি আলাদা, কখনোই এক হতে পারে না। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? খুব সিম্পল, হিসাব বিজ্ঞান ব্যবসায়িক আর্থিক তথ্য নিয়ে আলোচনা করে বিধায় আমরা হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলে থাকি। এবার আমরা দেখব হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রাণস্বরূপ বলা হয়। একটু খেয়াল করো, আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের কি বলা হয়? প্রাণস্বরূপ বলা হয়। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ও সামাজিক প্রতিষ্ঠানে কি বলা হয়, আমরা উত্তর করব হচ্ছে প্রাণ বলা হয়। হিসাব বিজ্ঞান বিভিন্ন পক্ষসমূহকে আর্থিক তথ্য সরবরাহ করে, তাই হিসাব বিজ্ঞানকে আমরা আর্থিক তথ্য ভাণ্ডারও বলতে পারি। এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে হিসাব বিজ্ঞানকে কেন আর্থিক তথ্য ভাণ্ডার বলা হয়? তখন আমরা বলবো যে হিসাব বিজ্ঞান বিভিন্ন পক্ষসমূহকে আর্থিক তথ্য সরবরাহ করে, তাই হিসাব বিজ্ঞানকে আর্থিক তথ্য ভাণ্ডার বলা হয়। এবার আমরা দেখছি যে হচ্ছে ব্যবহারকারী শ্রেণী বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো যে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে আমরা কি বুঝি এবং বাহ্যিক ব্যবহারকারী বলতে আমরা কি বুঝি। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে জড়িত, তারাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবং বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে প্রতিষ্ঠানের বাহিরের লোক, তারা তৃতীয় পক্ষ, অর্থাৎ তারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো পরোক্ষভাবে সিদ্ধান্ত দিতে পারে না বা মতামত দিতে পারে না, তারাই হচ্ছে বাহ্যিক পক্ষ। এই হিসাব বিজ্ঞান অভ্যন্তরীণ পক্ষের মধ্যে যারা আছেন তারা হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হতে পারে উৎপাদন ব্যবস্থাপনা, হতে পারে ক্রয় ব্যবস্থাপনা, হতে পারে বিক্রয় ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা অথবা সারি ব্যবস্থাপনা। অর্থাৎ যদি আমার একটি শব্দের সাথে ব্যবস্থাপনা কথাটি থাকে, ব্যবস্থাপনা কথাটি জড়িত থাকে, আমরা এখানে নিঃসন্দেহে সেটিকে বলবো হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপর থাকতে পারে উৎপাদক পরিদর্শকগণ, আন্তঃনিরীক্ষক, ট্রেজারার এবং কর্মকর্তা। এবার দেখছি বাহ্যিক ব্যবহারকারী। আমরা বাহ্যিক ব্যবহারকারী বলতে বললাম কি, যারা হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের লোক, তৃতীয় পক্ষ, তারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরাসরি কি দিতে পারে না, মতামত দিতে পারে না। তাদের মধ্যে একজন বিনিয়োগকারী,
শেয়ার হোল্ডার, পাওনাদার বা সরবরাহকারী, গ্রাহক, শ্রমিক এবং কর্মচারী। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে একজন বিনিয়োগকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রতিষ্ঠানটা দাঁড় করায়, তাহলে কেন একজন বিনিয়োগকারীকে আমরা বাহ্যিক বলছি, বা একজন শেয়ার হোল্ডারও কী করে প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, সেই বিনিয়োগকৃত টাকা দিয়ে প্রতিষ্ঠানটি দাঁড় করানো হয়, তাহলে কেন আমরা শেয়ার হোল্ডারকে প্রতিষ্ঠানের বাইরের লোক বলছি, কেন অভ্যন্তরীণ বলছি না? একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, ধরো একটি কোম্পানি, সেখানে 1000টি শেয়ার আছে। একটি কোম্পানি, সেখানে 1000টি শেয়ার আছে। তার মানে কি 1000টি শেয়ারের প্রত্যেকটা শেয়ারের জন্য একটা করে কি আছে? প্রত্যেকটা শেয়ারের জন্য একটা করে মালিক পক্ষ আছে। যদি 1000 শেয়ারের মালিক 1000 জন হয় এবং আমার প্রতিষ্ঠানে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণের সময় আসে, তখন যদি আমি 1000 জন মালিককে জিজ্ঞেস করি যে আমার একটি সমস্যা হচ্ছে, যেটা সমাধানের জন্য আমার একটা সিদ্ধান্ত দরকার, আমার একটা পরামর্শ দরকার, তখন 1000 জনের মুখ থেকে এক এক রকম কথা বের হবে। অর্থাৎ সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে আমার ইজি হবে না, সেটি বিলম্ব হয়ে যাবে। তার জন্য কি করা হয়, এই যে 1000 জন মালিক আছে বা শেয়ার হোল্ডার আছে, তারা তাদের ভোটে নির্বাচিত করে একজন মাত্র ব্যক্তি, তাকে আমরা বলি হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি, এই প্রতিনিধি 1000 জন শেয়ার হোল্ডারের পক্ষে কাজ করে। তিনি যে সিদ্ধান্ত নেন, বাকি শেয়ার হোল্ডার সেটা নির্দ্বিধায় মানতে বাধ্য। কারণ কি? কারণ হচ্ছে তাদের নির্বাচিত ভোটেই সে নির্বাচিত হয়েছে। সো তিনি যে সিদ্ধান্ত নেবেন তার নির্দ্বিধায় সেটা মেনে নিতে বাধ্য থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব হিসাব নিকাশের ভিত্তি। হিসাব নিকাশের ভিত্তিকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে বকেয়া ভিত্তি, অপরটি হচ্ছে নগদান ভিত্তি। একটু মনে রাখবে, এই বকেয়া ভিত্তির অপর নাম হচ্ছে প্রাপ্য প্রদায় ভিত্তি অথবা উপচিতি ভিত্তি। এবার আমরা এই ভিত্তিগুলোর বিশ্লেষণ ধর্মে আলোচনায় যাচ্ছি। প্রথমত আছে বকেয়া ভিত্তি। বকেয়া ভিত্তি বলতে কি বোঝানো হয়, যে সকল লেনদেন সমূহ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সেগুলো তখনই লিপিবদ্ধ করা হয় যখন ঘটনাগুলো সংঘটিত হয়। অর্থাৎ একটি ঘটনা যখনই সংঘটিত হবে তখনই তা হিসেবের বইতে আমরা কি করব, লিপিবদ্ধ করব। এখানে নগদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। আমার ঘটনাটি যখন ঘটবে তখনই আমরা সেটা লিপিবদ্ধ করব, আমরা নগদ তো পাই বা না পাই। দেখো দ্বিতীয় লাইনে বলেছে যে আয় অর্জিত এবং ব্যয় সংঘটিত হলেই তা আয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে বা আয় ব্যয় হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়, নগদ গ্রহণ বা প্রদানের সাথে সম্পর্কিত নয়। অর্থাৎ আমরা নগদ টাকা পাই বা না পাই, আমার যদি আয়টা অর্জিত হয় এবং ব্যয়টা সংগঠিত হয়, আমরা তখনই তার সাথে সাথে হিসেবের বইতে লিপিবদ্ধ করব আর সেটিকে আয় হিসেবে বা আয় ব্যয় হিসেবে স্বীকৃতি দিয়ে দিব। তারপর বকেয়া আয় ব্যয়কে আয় ব্যয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কোন ভিত্তি অনুযায়ী? বকেয়া ভিত্তি অনুযায়ী অথবা প্রাপ্য প্রদায় ভিত্তি অনুযায়ী অথবা উপচিতি ভিত্তি অনুযায়ী। আধুনিক হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে বকেয়া ভিত্তি। অর্থাৎ আধুনিক যে হিসাব নিকাশ আমরা করি সেগুলো কিসের উপর ভিত্তি করে করি? বকেয়া ভিত্তির উপর ভিত্তি করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সর্বজন স্বীকৃত নীতিমালা হচ্ছে গ্যাপ এবং সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের মান হচ্ছে IFRS। এই দুটি অনুযায়ী বকেয়া ভিত্তি হিসাব নিকাশ করা হয়। অর্থাৎ বকেয়া ভিত্তি IFRS এবং গ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ। IFRS এবং গ্যাপ বকেয়া ভিত্তিকে সমর্থন করে, কিন্তু IFRS এবং গ্যাপ কাকে সমর্থন করবে না? নগদান ভিত্তিকে সমর্থন করবে না, যেটা আমরা নেক্সট স্লাইডে দেখছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বকেয়া ভিত্তির একটি উদাহরণ দেখব। উদাহরণটি বলা হয়েছে যে একটি কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে 1 লক্ষ টাকার কাপড় বিক্রয় করা হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বর 5 তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বর 10 তারিখ এই সংক্রান্ত চেকটি গ্রহণ করা হয়। গ্যাপ এবং IFRS একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি যে গ্যাপ এবং IFRS কোন ভিত্তিকে সমর্থন করে? হিসাব বিজ্ঞানের বা হিসাব নিকাশের বকেয়া ভিত্তিকে সমর্থন করে। তাহলে আমাকে এখানে উত্তর করতে হবে বকেয়া ভিত্তি অনুযায়ী কখন 1 লক্ষ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ আমার একটি কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে একটি লেনদেন সংঘটিত হয়েছে 1 লক্ষ টাকার, যেটি খদ্দেরকে 5 তারিখে বিবরণী পাঠানো হয় এবং 10 তারিখে সেটি গ্রহণ করে। যদি আমাকে বলা হয় যে বকেয়া ভিত্তি অনুযায়ী, যদি বকেয়া ভিত্তি না বলা থাকে, যেহেতু এখানে বলা আছে IFRS এবং গ্যাপ, আমরা বুঝে নিব যে IFRS এবং গ্যাপ যেহেতু বকেয়া ভিত্তিকে সমর্থন করে, তার মানে উত্তরটা আমাকে বকেয়া ভিত্তি অনুযায়ী করতে হবে। গ্যাপ এবং IFRS অনুযায়ী কখন 1 লক্ষ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে? আমরা হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি অনুযায়ী জানি যে যখন আয়টা অর্জিত হবে এবং ব্যয়টা সংগঠিত হবে, আয় বাবদ নগদ তো পাই বা না পাই, আমরা তখনই সেটি হিসেবের বইতে কি করব, লিপিবদ্ধ করে দিব। তাহলে দেখো কাপড়ের দোকানে 10 নভেম্বর 30 তারিখ আমার 1 লক্ষ টাকার একটি কাপড় বিক্রয় করে। অর্থাৎ নভেম্বর 30 তারিখে কি হয়েছে, আমাদের আয়টা অর্জিত হয়েছে, আমাদের বিক্রয়টা কি হয়েছে, অর্জিত হয়েছে। ওই তারিখে আমরা বিক্রয় করছি। এই তারিখে আমরা নগদ টাকা কিন্তু পাইনি, পেয়েছি কি কয় তারিখে? 10 তারিখে।
আমাদের ওই হিসাব নিকাশের বকেয়া ভিত্তি অনুযায়ী কি হচ্ছে যে যখন আয়টা অর্জিত হবে, নগদ টাকা পাই বা না পাই, তাহলে দেখো আমাদের নভেম্বর 30 তারিখে যেহেতু 1 লক্ষ টাকার একটি কি হয়েছে কাপড় বিক্রয় করা হয়েছে, অর্থাৎ ওই তারিখে কি হয়েছে আমার আয়টা অর্জিত হয়েছে, বাট আমরা কখন নগদ টাকা পেয়েছি এটা দেখতে যাব না, কারণ আমরা জানি যে নগদের সাথে বকেয়া ভিত্তির কোনো সংশ্লিষ্টতা একেবারেই নেই। তাহলে আমাদের 30 নভেম্বর তারিখ হচ্ছে এখানে বকেয়া ভিত্তি অনুযায়ী সঠিক অর্জিত তারিখ। তাহলে আমরা এখানে অ্যান্সার করব হচ্ছে নভেম্বর 30 তারিখ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব নগদান ভিত্তি। নগদান ভিত্তি হচ্ছে আয় তখনই লিপিবদ্ধ হবে যখন আয় বাবদ নগদ অর্থ গ্রহণ এবং ব্যয় তখনই লিপিবদ্ধ হবে যখন ব্যয় বাবদ নগদ অর্থ আমরা কি করব, প্রদান করব। অর্থাৎ নগদান ভিত্তিতে নগদের সাথে সরাসরি কি আছে, একটা সম্পৃক্ততা আছে। অর্থাৎ যখন আমরা একটা আয় হিসেবে লিপিবদ্ধ করব তার বিপক্ষে কি পেতে হবে, আমাকে নগদ অর্থ পেতে হবে। যখন একটি হিসাবকে আমরা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করব তার বিপরীতে আমাদের কি পেতে হবে, নগদ অর্থ পেতে হবে। যদি আমরা নগদ অর্থ গ্রহণ বা প্রদান না করি তখন কি করতে পারবো না, নগদান ভিত্তি অনুযায়ী আমরা সেটি হিসাবে লিপিবদ্ধকরণ করতে পারবো না। আচ্ছা, এখন দেখো এই নগদান ভিত্তি আসলে কোন কোন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় বা নগদান ভিত্তি কোথায় ব্যবহার করা হয়। কিছু ছোট প্রতিষ্ঠান আছে এবং কিছু সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে শুধুমাত্র আমরা নগদান ভিত্তিতে হিসাব নিকাশ সম্পাদন করে থাকি, আর বাদবাকি যত কিছু হিসাব আছে সবগুলো আমরা কি অনুযায়ী করি, হিসাব নিকাশের বকেয়া ভিত্তি, প্রাপ্য প্রদেয় ভিত্তি অথবা উপচিতি ভিত্তি হিসেবে করে থাকি। আমরা যখন বকেয়া ভিত্তি পড়েছিলাম তখন বলেছিলাম যে আইএফআরএস এবং গ্যাপ কাকে সমর্থন করে, বকেয়া ভিত্তিকে সমর্থন করে। কিন্তু এখন দেখব যে আইএফআরএস অর্থাৎ সর্বজন স্বীকৃত নীতিমালা যে গ্যাপ এবং সর্বজন স্বীকৃত যে মানটা আছে আইএফআরএস সেটির সাথে অসামঞ্জস্যপূর্ণ হচ্ছে আমার নগদান ভিত্তি। তাহলে একটু ভালো করে খেয়াল রাখো সুপ্রিয় শিক্ষার্থীরা, যে হলো আমাদের কি নগদান ভিত্তিকে সমর্থন করে না আইএফআরএস এবং গ্যাপ, কিন্তু আইএফআরএস এবং গ্যাপ কাকে সমর্থন করে, আমাদের বকেয়া ভিত্তিকে সমর্থন করে। এবার আমরা নগদান ভিত্তির একটি উদাহরণ দেখব, ঠিক আগের উদাহরণটাই আমরা এখানে দেখব। একটি কাপড়ের দোকানে কি করেছিল যে 30 নভেম্বর তারিখে 1 লক্ষ টাকার কাপড় বিক্রয় করেছিল। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বর 5 তারিখে একটি বিবরণী পাঠানো হয় এবং 10 তারিখে চেকটি গ্রহণ করা হয়। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে গ্যাপ এবং আইএফআরএস বলা হয়েছে, তার মানে কি আমরা জানি গ্যাপ এবং আইএফআরএস হচ্ছে বকেয়া ভিত্তি। যদি আমরা বকেয়া ভিত্তি অনুযায়ী ধরি তাহলে আমাদের তারিখটা আসছে হচ্ছে 30 নভেম্বর, বাট যেহেতু আমরা উদাহরণটা কিসের ভিত্তিতে দিচ্ছি, নগদান ভিত্তিতে দিচ্ছি, তার মানে আমাকে এখন নগদানের কথা চিন্তা করতে হবে। তাহলে দেখো আমরা নগদান বলেছিলাম যে যখন আমার আয় বাবদ অর্থ অর্জিত হবে, নগদ অর্থ অর্জিত হবে এবং ব্যয় বাবদ নগদ অর্থ প্রদান করা হবে, তখনই শুধুমাত্র কি করব, আমরা হিসেবের বইতে লিপিবদ্ধ করছি। তাহলে দেখো এখানে 30 তারিখের খরচ সংগঠিত হয়েছে, এটি বকেয়া ভিত্তি অনুযায়ী আমার হচ্ছে ডিসেম্বর 30 তারিখ, বাট নগদান ভিত্তি অনুযায়ী হচ্ছে যখন টাকাটি আমি গ্রহণ করব। তার মানে কি দেখো 10 তারিখে আমরা এই সংক্রান্ত চেক গ্রহণ করছি, তার কবে গ্রহণ করছি আমরা, ডিসেম্বর 10 তারিখ। তার নগদান ভিত্তি অনুযায়ী যদি আমরা বলতে যাই তাহলে এখানে আসবে হচ্ছে ডিসেম্বর 10 তারিখ। সেলফ টেস্ট, বকেয়া এবং নগদান ভিত্তির তারিখ চিহ্নিত করো। যদি 2010 সালে সেবা প্রদান করে এবং 2011 সালে টাকাটি পায় তাহলে বকেয়া ভিত্তি অনুযায়ী এই টাকা পাওয়ার তারিখ কত হবে এবং নগদান ভিত্তি অনুযায়ী টাকা পাওয়ার তারিখ কত হবে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে যে বকেয়া এবং নগদান ভিত্তির মধ্যে পার্থক্য। যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতে যাই যে বকেয়া এবং নগদান ভিত্তির মধ্যে পার্থক্য কোথায়, প্রথম হচ্ছে যে বকেয়া এবং নগদান ভিত্তির কথা। প্রথম কথা হচ্ছে যে বকেয়া ভিত্তিতে কি হয় যে আমাদের আয় সংগঠিত এবং ব্যয়, আয় অর্জিত এবং ব্যয় সংগঠিত হলে তা হিসেবের বইতে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। কিন্তু নগদান ভিত্তি অনুযায়ী কী করা হয় যে যতক্ষণ পর্যন্ত আমরা আয় বাবদ নগদ অর্থ না পাবো এবং ব্যয় বাবদ নগদ অর্থ না প্রদান করব ততক্ষণ পর্যন্ত সেটি হিসেবের বইতে কি করব না, লিপিবদ্ধ করব না। এটি একটি পার্থক্য। দ্বিতীয় পার্থক্য আমরা বলতে পারি যে আইএফআরএস এবং গ্যাপ কাকে সমর্থন করে, বকেয়া ভিত্তিকে সমর্থন করে এবং নগদান ভিত্তিকে সমর্থন করে না। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এবার দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা লেনদেন এবং তার শ্রেণীবিভাগ। প্রথমে দেখছি যে লেনদেন কাকে বলে। লেনদেন হচ্ছে যে আর্থিক ঘটনা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে কি করবে, প্রভাবিত করবে, তাকে লেনদেন বলে। আমরা জানি যে একটি ঘটনাকে লেনদেন হইতে হলে অবশ্যই তাকে কি করতে হবে, আর্থিক অঙ্কে পরিমাপযোগ্যতা রাখতে হবে। অর্থাৎ লেনদেন হইতে হলে তাকে অবশ্যই সেখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব যে লেনদেনের বৈশিষ্ট্য, অর্থাৎ কখন একটি ঘটনাকে
কখন একটি ঘটনাকে আমরা লেনদেন বলবো? যখন দেখব যে একটি ঘটনার মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন থাকবে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা থাকবে এবং স্বতন্ত্র দুটি পক্ষ থাকবে, তখন আমরা ওই ঘটনাকে কী বলে আখ্যায়িত করব? আমরা সেই ঘটনাকে তখন লেনদেন বলে আখ্যায়িত করব। লেনদেন। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন থাকতে হবে। ঘটনাকে যদি আমরা লেনদেন বলতে চাই, অবশ্যই সেই ঘটনার মাঝে কী থাকতে হবে? একটি আর্থিক অবস্থার পরিবর্তন থাকতে হবে। দ্বিতীয়ত, সেটিকে অবশ্যই অর্থের অঙ্কে কী হতে হবে? পরিমাপ যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ ওই ঘটনাকে যেন আমরা অর্থের অঙ্কে কী করতে পারি? পরিমাপ করতে পারি। থার্ড যে কথাটি সেটি হচ্ছে স্বতন্ত্র দুটি পক্ষ, অর্থাৎ আমরা জানি যে একটি লেনদেন হইতে হলে তার কী থাকতে হবে? অবশ্যই দুটি স্বতন্ত্র পক্ষ থাকতে হবে, অর্থাৎ একটি পক্ষ থাকতে হবে ডেবিট, সমপরিমাণ অর্থে একটি পক্ষ থাকতে হবে ক্রেডিট। কখনোই একটি ঘটনার মধ্যে শুধুমাত্র ডেবিট পক্ষ এবং শুধুমাত্র ক্রেডিট পক্ষ থাকতে পারে না। যখন দেখব যে শুধুমাত্র ডেবিট পক্ষ আছে বা শুধুমাত্র ক্রেডিট পক্ষ আছে, তখন আমরা সেটাকে কি বলবো? শুধু ঘটনাই বলবো, কিন্তু সেটাকে লেনদেন বলবো না। যখন দেখব যে একটি ঘটনার মধ্যে আমার ডেবিট পক্ষ আছে এবং ক্রেডিট পক্ষ আছে, তখন আমরা সেটিকে লেনদেন বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখছি যে লেনদেনের শ্রেণীবিভাগ। লেনদেনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা যায়। আমরা কিছু দৃষ্টিকোণ আলোচনা করব। প্রথমটি হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক শ্রেণীবিভাগ, অর্থ আদান প্রদান ভিত্তিক শ্রেণীবিভাগ, উদ্দেশ্য ভিত্তিক শ্রেণীবিভাগ এবং দৃশ্যমানতা ভিত্তিক শ্রেণীবিভাগ। প্রথমে দেখব প্রতিষ্ঠান ভিত্তিক শ্রেণীবিভাগ। প্রতিষ্ঠান ভিত্তিক শ্রেণীবিভাগকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে আন্তঃলেনদেন, একটি হচ্ছে বহির্লেনদেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আন্তঃলেনদেন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ বাহিরের কোনো পক্ষের সংশ্লিষ্টতা ব্যতীত প্রতিষ্ঠানের ভিতরে যেসব লেনদেন সংঘটিত হয়, অর্থাৎ এই লেনদেনের সাথে বাইরের কোনো পক্ষ জড়িত থাকবে না, সেসব লেনদেনকে আমরা বলবো হচ্ছে আন্তঃলেনদেন। যেমন স্থায়ী সম্পত্তির অবচয় ধার্যকরণ, অস্পৃশ্যনীয় সম্পত্তির অবলোপন, প্রাকৃতিক সম্পত্তির অবক্ষয় বা শূন্যীকরণ, ছোট বা পেটি কেসে রেখে টাকা প্রদান। এসব সকল ঘটনায় কি হয়? যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ঘটে থাকে, সেহেতু আমরা বলছি এটা হচ্ছে আন্তঃলেনদেন। এসব ঘটনার সাথে প্রতিষ্ঠানের বাইরের কোনো পক্ষের কি নেই? সংশ্লিষ্টতা একেবারেই নাই। দ্বিতীয়ত জিনিসটা দেখব হচ্ছে বহির্লেনদেন। বহির্লেনদেন বলতে কি বুঝি? যে বাইরের পক্ষের সাথে প্রতিষ্ঠানে কি থাকবে? সংশ্লিষ্টতা থাকবে, অর্থাৎ বাইরের পক্ষের সাথে প্রতিষ্ঠানে যেসব লেনদেন সংঘটিত হয় সেগুলোকে আমরা বলছি হলো বহির্লেনদেন। বহির্লেনদেনের মধ্যে কি আছে? পণ্য ক্রয়। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, পণ্য যে আমরা ক্রয় করব, আমরা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো ব্যক্তির কাছ থেকে পণ্যটা ক্রয় করি না, অবশ্যই আমরা সেটা কি করি? বাইরে থেকে ক্রয় করে নিয়ে এসে, এজন্য পণ্য ক্রয় হচ্ছে আমার বহির্লেনদেন। দ্বিতীয় হচ্ছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় যে করি, এটা কিন্তু আমরা প্রতিষ্ঠানের মাঝের কোনো লোকের সাথে বিক্রয় করি না, বা বিক্রয় যে কার্যটা আছে এটা প্রতিষ্ঠানের ভিতরে কোনো ব্যক্তির সাথে সম্পাদন করি না, অবশ্যই প্রতিষ্ঠানের বাইরের পক্ষের সাথে কি করি? সংশ্লিষ্টতা রাখি। যেমন বাইরের পক্ষের মধ্যে হতে পারে পাইকার, হতে পারে কি খুচরা ব্যবসায়ী বা চূড়ান্ত ভোক্তা। এরপর ভাড়া প্রাপ্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাড়া প্রাপ্তি বলতে কি বুঝি? অর্থাৎ কারো কাছ থেকে ভাড়া গ্রহণ করা। ভাড়াটা কোনো একজন ব্যক্তির কাছ থেকে কি করি? গ্রহণ করি। ব্যক্তি যেহেতু প্রতিষ্ঠানের বাইরের লোক, তার মানে ভাড়া প্রাপ্তি হচ্ছে আমার বহির্লেনদেনের উদাহরণ। এরপর বেতন পরিশোধ আছে, আসবাবপত্র ক্রয় আছে, ধারের সেবা প্রদান আছে, দেয় বিল আছে এবং প্রদেয় লভ্যাংশ পরিশোধ ইত্যাদি আছে। তাহলে এই সমস্ত উদাহরণ হচ্ছে বহির্লেনদেনের। অর্থাৎ আমরা একটি কথা মাথায় রাখবো, যেসব লেনদেনের সাথে বাইরের পক্ষ জড়িত থাকবে সেসব লেনদেনই হচ্ছে আমার বহির্লেনদেন, এবং যেসব লেনদেনের সাথে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রম জড়িত থাকবে বা অভ্যন্তরীণ ব্যক্তির সাথে জড়িত থাকবে সে সকল লেনদেনকে আমরা বলবো হচ্ছে প্রতিষ্ঠানের আন্তঃলেনদেন। এবার আমরা দেখব যে অর্থ আদান প্রদান ভিত্তিক লেনদেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থ আদান প্রদান ভিত্তিক লেনদেনকে আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে নগদান ভিত্তিক, একটি হচ্ছে ধারে, একটি হচ্ছে অনগদ। নগদ লেনদেন কাকে বলে? নগদ আদান প্রদান সংক্রান্ত লেনদেনকে আমরা নগদ লেনদেন বলে থাকি। যেমন নগদে পণ্য বিক্রয়, নগদে যন্ত্রপাতি ক্রয়, দেনাদারের নিকট হতে আদায়, নগদে সেবা প্রদান ইত্যাদি। অর্থাৎ নগদ লেনদেনের সাথে অবশ্যই নগদের কি থাকবে? একটি সরাসরি সম্পৃক্ততা থাকবে। যেসব লেনদেনে নগদের সাথে সম্পৃক্ত থাকবে না সেসব লেনদেনকে আমরা কি বলবো? দেখো নেক্সট স্লাইডে বলে দিয়েছি যে ধারের লেনদেন বলবো। ধারের লেনদেন হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ টাকা ভবিষ্যতে পরিশোধিত, বর্তমানে দিচ্ছি না আমরা, ভবিষ্যতে পরিশোধ করব বলে তাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি। নির্দিষ্ট পরিমাণ টাকা ভবিষ্যতে পরিশোধিত হবে এমন শর্তে যে লেনদেনগুলো সংগঠিত হয় তাদেরকে আমরা বলি ধারে লেনদেন অথবা বাকিতে লেনদেন। যেমন কি হতে পারে? ধারে পণ্য বিক্রয়,
তানিমের নিকট হতে ধারে পণ্য ক্রয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কোনো লেনদেনের সাথে যদি ব্যক্তির নাম জড়িত থাকে তাহলে সেটাকে আমরা কি বলে ধরে নেই? ধারে বিক্রয় বা ক্রয় বা ধারে লেনদেন বলে ধরে নেই। যেহেতু এখানে পণ্য ক্রয় করেছে তার মানে এখানে একজন ব্যক্তির নাম আছে, আমরা বলবো সেটা ধারে ক্রয়। এরপর হতে পারে ধারে সেবা প্রদান, তার মানে যেসব লেনদেনের অর্থ আমরা নগদে প্রদান না করে ভবিষ্যতে প্রদান করার জন্য একটা প্রতিশ্রুতি দিচ্ছি সেসব লেনদেনকে আমরা বলছি হচ্ছে ধারে লেনদেন। এবার দেখব অনগদ লেনদেন। আমরা নগদ লেনদেন দেখলাম, ধারে লেনদেন দেখলাম এবং সর্বশেষ লেনদেন যেটা দেখব সেটা হচ্ছে অনগদ লেনদেন। লেনদেন সংগঠিত হওয়ার সময় নগদের আদান প্রদান হয় না এবং ভবিষ্যতেও আদান প্রদান হবে না এমন ধরনের লেনদেনকে আমরা বলবো হচ্ছে অনগদ লেনদেন। অর্থাৎ এই অনগদ লেনদেন টাকাটা আমরা ভবিষ্যতে পাবো এমন সম্ভাবনাও নেই, অর্থাৎ পাবো না বললেই চলে। যেমন কি হতে পারে? অবচয় হতে পারে, অবলোপন হতে পারে, অবক্ষয় বা শূন্যীকরণ হতে পারে এবং কুড়ির জন্য ভবিষ্যৎ ব্যবস্থা হতে পারে। অর্থাৎ অবচয়, অবলোপন, অবক্ষয় বা শূন্যীকরণ এদের যে টাকা আছে এটা আমরা ভবিষ্যতে পাবো না বললেই চলে, সেজন্য এদিকে বলা হয় অনগদ লেনদেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব উদ্দেশ্য ভিত্তিক লেনদেন। উদ্দেশ্য ভিত্তিক লেনদেনকে আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি, একটা ব্যবসায়িক, একটি অব্যবসায়িক, একটি হচ্ছে ব্যক্তিগত লেনদেন। ব্যবসায়িক লেনদেন কাকে বলে? ব্যবসায়িক উদ্দেশ্যে সংগঠিত যেসব লেনদেনগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি? ব্যবসায়িক লেনদেন বলে থাকি। যেমন কি করে? যে ধারে পণ্য ক্রয় করা, ধারে পণ্য বিক্রয় করা, নগদে পণ্য ক্রয় করা, নগদে পণ্য বিক্রয় করা। এই ক্রয় বিক্রয় এই দুটি আমার কিসের সাথে জড়িত? ব্যবসায়ের সাথে জড়িত। কারণ একটি ব্যবসায় কি করবে? একটি ব্যবসায় তখনই মুনাফা অর্জন করবে যখন ব্যবসায়টি পণ্য ক্রয় এবং বিক্রয় কাজের সাথে জড়িত থাকবে। একটি ব্যবসায় তখনই মুনাফা অর্জন করবে যখন পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে কি থাকবে? জড়িত থাকবে। সেজন্য আমরা বলছি যে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয় এগুলো হচ্ছে ব্যবসায়িক লেনদেনের উদাহরণ। সেকেন্ড দেখব আমরা অব্যবসায়িক লেনদেন। অব্যবসায়িক লেনদেন বলতে কি বোঝায়? যে অব্যবসায়িক প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনগুলোকে আমরা বলছি হচ্ছে অব্যবসায়িক লেনদেন। যেমন স্কুল, কলেজ, ক্লাব ইত্যাদি প্রতিষ্ঠানের চাঁদা আদায়, অনুদান, খরচ সংক্রান্ত লেনদেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে অব্যবসায়িক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না। তাদের প্রধান লক্ষ্য কি থাকে না? মুনাফা অর্জন থাকে না। তাদের প্রধান লক্ষ্য থাকে হচ্ছে জনকল্যাণ বা জনসেবা করা। স্কুল, কলেজ, ক্লাব ইত্যাদি প্রতিষ্ঠানের চাঁদা আদায়, অর্থাৎ এখানে তারা ব্যবসায়িক মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি করছে না? চাঁদাটা আদায় করছে না, তারা জনকল্যাণ বা জনসেবার উদ্দেশ্যে তারা চাঁদাটা আদায় করছে। ঠিক একইভাবে আমরা যখন অনুদান দেই বা অনুদান খরচ সংক্রান্ত যেসব লেনদেন সংগঠিত করি সেগুলো আসলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে করি না, সেগুলো জনসেবা বা জনকল্যাণ করার উদ্দেশ্যেই করি। সেজন্য বলা হয় যে স্কুল, কলেজ, ক্লাব ইত্যাদি প্রতিষ্ঠানের চাঁদা আদায় হচ্ছে অব্যবসায়িক এবং হচ্ছে অনুদান ও খরচ সংক্রান্ত লেনদেনও অব্যবসায়িক লেনদেনের উদাহরণ। এবার দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা ব্যক্তিগত লেনদেন। ব্যক্তিগত লেনদেন কি? যে প্রতিষ্ঠানের বাহিরে ব্যক্তিগত প্রয়োজনে সংগঠিত যেসব লেনদেনগুলো আছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে ব্যক্তিগত লেনদেন। যেমন পারিবারিক বাজার খরচ হতে পারে, গৃহের সরঞ্জাম ক্রয় হতে পারে, মেয়ের বিয়েতে বিবিধ খরচ হতে পারে। অর্থাৎ এসব লেনদেনের সাথে আমার ব্যবসার কোনো সম্পৃক্ততা নেই, সেগুলোকে আমরা বলছি ব্যক্তিগত লেনদেন। এবার আমরা দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা দৃশ্যমানতা ভিত্তিক শ্রেণী বিভাগ। দৃশ্যমানতা ভিত্তিক শ্রেণী বিভাগকে দুই ভাগে বিভক্ত করা যায়, একটি হচ্ছে দৃশ্যমান, একটি হচ্ছে অদৃশ্যমান। দৃশ্যমান কাকে বলে? সরাসরি দৃষ্টিগোচর হয় এমন লেনদেনকে দৃশ্যমান লেনদেন বলা হয়। অর্থাৎ যেগুলো আমরা সরাসরি চোখে দেখতে পাই বা আমাদের সামনে দৃশ্যমান সেগুলোকে আমরা বলছি হচ্ছে দৃশ্যমান লেনদেন। যেমন নগদের সরঞ্জাম ক্রয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি একটি সরঞ্জাম ক্রয় করো অবশ্যই সেই সরঞ্জামকে তুমি নিজের চোখে দেখতে পারবা বা তোমার দৃষ্টিগোচর হবে। এজন্য নগদের সরঞ্জাম ক্রয়কে আমরা বলবো হচ্ছে দৃশ্যমান লেনদেনের উদাহরণ। সেকেন্ড, ধারে পণ্য ক্রয়। তুমি যদি পণ্য ধারে ক্রয় করো অথবা নগদে ক্রয় করো, তুমি যেভাবেই ক্রয় করো না কেন তুমি পণ্যটি কিন্তু সরাসরি তোমার চোখের সামনে দেখতে পাবা বা পণ্যটি তুমি দেখেই ক্রয় করবা। সেজন্য আমরা ধারে পণ্য ক্রয় হোক, নগদ পণ্য ক্রয় হোক, সবগুলোকে আমরা কি বলছি? দৃশ্যমান লেনদেনের উদাহরণ বলছি। নগদ প্রাপ্তি, নগদ পরিশোধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধরো তুমি কারো কাছ থেকে হচ্ছে 1000 টাকা পাও,
এবং অন্য একজন তোমার কাছ থেকে 1,000 টাকা পায়, তাহলে তুমি যখন যার কাছ থেকে 1,000 টাকা পাও তখন যখন তাকে টাকাটা পরিশোধ করছো, ধরো তুমি তাকে 1,000 টাকা পরিশোধ করে দিচ্ছ, তখন যে টাকাটা দিচ্ছ এই টাকাটা কি তুমি চোখে দেখতে পাচ্ছ, সেজন্য এটা হচ্ছে দৃশ্যমান লেনদেন। আবার তুমি কার কাছ থেকে টাকা পাও, তখন তিনি তোমাকে টাকাটা যখন দিচ্ছে তুমি অবশ্যই টাকাটা কি দেখে নিচ্ছ, এটাও একটি দৃশ্যমান। যেহেতু টাকাটা তুমি দেখে নিচ্ছ, সো সেটি হচ্ছে দৃশ্যমান লেনদেনের উদাহরণ। কারণ আমরা দৃশ্যমান লেনদেন বলতে জানি যে যেটি কি হবে, আমাদের দৃষ্টিগোচর হবে, এমন লেনদেনকে আমরা দৃশ্যমান লেনদেন বলে থাকি। এবার আমরা দেখব অদৃশ্যমানতা লেনদেন। অদৃশ্যমানতা বলতে বোঝানো হয় যে দৃশ্যমানতার বিপরীত। দৃশ্যমানতা কি বলেছিলাম, যেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় বা আমরা দেখতে পারবো, আর অদৃশ্যমানতা হচ্ছে যেগুলো আমরা কি দেখতে পারবো না, অর্থাৎ যেসব লেনদেন আমরা দেখতে পারবো না বা আমাদের দৃষ্টিগোচর নয়। যেমন দেখেন এখানে বলে দেওয়া হয়েছে যে সরাসরি দৃষ্টিগোচর হয় না এমন লেনদেনকে আমরা অদৃশ্যমান লেনদেন বলি, যেমন কি স্থায়ী সম্পত্তির অবচয়। স্থায়ী সম্পত্তির যে অবচয়টা হয় এটি কিন্তু আমরা চোখে দেখতে পাই না। সেম একইভাবে অস্পর্শনীয় সম্পদের যে অবলোপনটা আছে এবং প্রাকৃতিক সম্পদের যে অবক্ষয় বা শূন্যীকরণটা আছে, এটা আমরা সরাসরি চোখে দেখতে পাই না। যেহেতু অবক্ষয়, অবচয়, অবলোপন বা শূন্যীকরণ এগুলো আমরা চোখে দেখতে পারি না বা আমাদের দৃষ্টিগোচর নয়, সেজন্য এগুলোকে আমরা বলছি হচ্ছে অদৃশ্যমানতা ভিত্তিক লেনদেন। এবং মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অবচয়, অবলোপন এবং শূন্যীকরণের জন্য আমাদের কোনো নগদ অর্থ ব্যয় হয় না। 3 মনে রাখবে টেকনিক্যালি যে হচ্ছে 3 3 বলতে বোঝানো হয় অবচয়, অবলোপন এবং অবক্ষয়। এই 3 জন্য আমার কোনো নগদ অর্থ ব্যয় হয় না। একটা জিনিস সুপ্রিয় শিক্ষার্থীরা, কিছু জিনিস লক্ষণীয় বিষয়টি হচ্ছে যে আমরা স্থায়ী সম্পত্তির জন্য অবচয় বের করি এবং অস্পর্শনীয় সম্পত্তির জন্য আমরা অবলোপন বের করি, প্রাকৃতিক সম্পদের জন্য আমরা শূন্যীকরণ অথবা অবক্ষয় বের করি। তাহলে যখন আমাদের প্রশ্ন করা হবে যে স্থায়ী সম্পদের জন্য আমরা কি বের করি, তখন আমরা উত্তর করব হচ্ছে অবচয় বের করি। যখন আমাকে বলা হবে যে অস্পর্শনীয় সম্পত্তির জন্য কি বের করি, তখন আমরা বলবো হচ্ছে অবলোপন বের করি। আবার যদি আমাকে বলে যে প্রাকৃতিক সম্পদের জন্য কি বের করি, তখন আমরা বলব শূন্যীকরণ অথবা অবক্ষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝেছো। সেলফ টেস্ট তোমরা বাসায় প্র্যাকটিস করবে যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি। আমরা প্রথমে আলোচনা করে এসেছি যে হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহার করে, এসব সম্পর্কে আমরা প্রাথমিক আলোচনা করে এসেছি। এবার আমরা যেটি দেখব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য বলতে আমরা জেনেছি যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে প্রভাবিত করে সেগুলোকে কি করতে হবে, প্রথমে চিহ্নিতকরণ করতে হবে, তারপরে সেগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ করতে হবে। সেটিকে বলা হয় যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে এসেছি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য আমরা জানি বা প্রধান উদ্দেশ্য আমরা জানি হচ্ছে তথ্য সরবরাহকরণ করা, যাতে তারা সঠিকভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এরপর তৃতীয় নাম্বার হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি এবং কি কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে এসেছি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে মোট 3টি। একটি হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ অথবা শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সর্বশেষ হচ্ছে তথ্য সরবরাহকরণ। লিপিবদ্ধকরণ ধাপ কয়টি এবং কি কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, লিপিবদ্ধকরণ ধাপ আমরা জেনে এসেছি 3টি। প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ, দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ এবং সর্বশেষ তৃতীয় ধাপ হচ্ছে স্থানান্তরকরণ অথবা খতিয়ানভুক্তকরণ। হিসাব বিজ্ঞানের ইনপুট কি, আউটপুট কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ে এসেছি যে হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট হচ্ছে লেনদেন এবং হিসাব বিজ্ঞানের আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী, নট আর্থিক অবস্থার বিবরণী। হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী বলতে কি বোঝো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটিও দেখে এসেছি যে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী বলতে আমরা কি বুঝি। হিসাব বিজ্ঞানের ব্যবহারকারীকে আমরা সাধারণত দুটি ভাগে বিভক্ত করেছিলাম। একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, অপরটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা ছিল, যারা প্রতিষ্ঠানে কোনো একটি সিদ্ধান্তের ক্ষেত্রে সরাসরি মতামত দিতে পারছে তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এবং যারা দিতে পারেনি তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কিছু উদাহরণ লিখে দিয়েছিলাম এবং বাহ্যিক ব্যবহারকারী কিছু উদাহরণ আমরা লিখে দিয়েছিলাম, তোমরা সেগুলো দেখে নেবে। 7 নম্বর বলা হয়েছে হিসাব নিকাশের বকেয়া ভিত্তি অনুসারে আয় ব্যয় বলতে কি বোঝো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন হিসাব নিকাশের ভিত্তি পড়েছিলাম তখন দুটি ভিত্তি দেখেছিলাম, একটি হচ্ছে বকেয়া ভিত্তি, একটি হচ্ছে নগদান ভিত্তি। বকেয়া ভিত্তি অনুযায়ী আয় ব্যয় কি এবং নগদান ভিত্তি অনুযায়ী আয় ব্যয় কি এটি আমরা দেখে এসেছিলাম। বকেয়া ভিত্তি বলে যে আমার আয় অর্জিত এবং ব্যয় সংগঠিত হওয়া মাত্রই তা হিসেবের মধ্যে লিপিবদ্ধ করতে হবে, কিন্তু নগদান ভিত্তি বলে যে না,
আয় বাবদ যখন নগদ অর্থ গ্রহণ করব এবং ব্যয় বাবদ যখন নগদ অর্থ প্রদান করব, ঠিক তখনই শুধুমাত্র আমরা সেটি হিসেবের বইতে লিপিবদ্ধকরণ করব, তাছাড়া করব না। এটি হচ্ছে বকেয়া ভিত্তিতে এবং নগদান ভিত্তিতে হিসাব নিকাশের আয় ব্যয় বলতে বোঝানো হয়েছে। নগদান ভিত্তি অনুসারে আয় ব্যয় বলতে কি বোঝানো হয়েছে, যেটা একটু আগে বললাম, যে হচ্ছে নগদান ভিত্তি বকেয়া ভিত্তিতে বলা হয় যে আয় অর্জিত এবং ব্যয় সংগঠিত হলে তা হিসেবের মধ্যে লিপিবদ্ধ করব। আর নগদান ভিত্তি বলা হয় যে আয় বাবদ যখন নগদ অর্থ পাবো তখন লিপিবদ্ধ করব, এবং ব্যয় বাবদ যখন নগদ অর্থ প্রদান করব তখনই সেটি হিসেবের বইতে লিপিবদ্ধ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো লেকচারে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।